করছি, ঠিক আছে। তো লাস্ট ক্লাসে আমরা বেসিক অ্যালাউন্স সম্বন্ধে একটু আইডিয়া নিয়েছিলাম, আর মেনলি আমরা করেছিলাম হাউস রেন্ট অ্যালাউন্স আর রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, ঠিক আছে। দুটো বড় পারকুইজিট ছিল, ওই একটা বড় পারকুইজিট আর একটা বড় অ্যালাউন্স, যেটা আমরা অলরেডি কভার করে ফেলেছিলাম, ঠিক আছে। আজকে তোমাদেরকে যে ফরম্যাটটা প্রোভাইড করা হয়েছে সেটা হলো একটা স্যালারি অঙ্কের ফার্স্ট টু লাস্ট কী কী আইটেম থাকতে পারে, একটা বেসিক আইডিয়া, যার মধ্যে দেখো প্রথমে কি আছে, কিছু কিছু তোমরা জানো অবশ্য। দেখো বেসিক স্যালারি আছে, ফুললি ট্যাক্সেবল, তারপর কিছু ফুললি ট্যাক্সেবল অ্যালোয়েন্স আছে। এই ফুললি ট্যাক্সেবল অ্যালোয়েন্সগুলোর মধ্যে কী কী পড়ছে, ডিয়ারনেস অ্যালোয়েন্স আছে, সিডি কম্পেনসেটরি অ্যালোয়েন্স আছে, মেডিকেল অ্যালোয়েন্স আছে, সার্ভেন্ট অ্যালোয়েন্স আছে, এন্টারটেনমেন্ট অ্যালোয়েন্স আছে, টিফিন অ্যালোয়েন্স আছে, আরও কিছু অ্যালোয়েন্স আছে, বাট বেসিক্যালি এইগুলোই পরীক্ষায় আসে বলে আমি এই নামগুলো দিয়েছি, ঠিক আছে। তো এই যে অ্যালাউন্সগুলো যেগুলো আছে সেইগুলো থেকে কোনো রকম ডিডাকশান পাওয়া যায় না, যত টাকা পাবে তত টাকাই ফুললি ট্যাক্সেবল, কোনো টাকা ছাড় নেই, যত টাকা পাবে পুরোটাই ট্যাক্সেবল। কিছু অ্যালাউন্স আছে যেই অ্যালাউন্সগুলো থেকে ডিডাকশান পাওয়া যায়, কিন্তু কত টাকা ডিডাকশান পাওয়া যাবে, যত টাকা তুমি ওই পারপাসে খরচা করছো তত টাকা। যেমন কি বলছে দেখো, ট্রাভেল অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স থেকে ডিডাকশান পাওয়া যায়, কত টাকা তুমি ডিডাকশান পাবে ট্রাভেল অ্যালাউন্স থেকে, যত টাকা তুমি অ্যাকচুয়াল এক্সপেন্সেস করবে অন সার্চ পারপাস। সার্চ পারপাস মানে অবশ্যই ট্রাভেল অ্যালাউন্স দেওয়া হয় কী জন্য, ট্রাভেল করার জন্য, গাড়ি ভাড়ার জন্য। তো গাড়ি ভাড়ার জন্য তুমি যত টাকা খরচা করবে তত টাকা তোমার ছাড় হয়ে যাবে। নেক্সট বলছে দেখো ডেইলি অ্যালাউন্স, ডেইলি অ্যালাউন্স মানে নিত্য নৈমিত্তিক খরচার জন্য, অ্যাকচুয়াল এক্সপেন্সেস অন সার্চ পারপাস। কনভেন্স অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স মানে ট্রাভেল অ্যালাউন্সের আরেকটা নাম, ট্রাভেলিং পারপাসে যত টাকা খরচা করবে তত টাকা তোমার ছাড় হয়ে যাবে। হেল্পার অ্যালাউন্স আছে, প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যালাউন্স আছে, ইউনিফর্ম অ্যালাউন্স আছে। তো এই অ্যালাউন্সগুলো যেগুলো দিয়েছি সেগুলো হলো তুমি যত টাকা অ্যাকচুয়াল পারপাসের জন্য খরচা করবে তত টাকা তোমার টোটাল অ্যালাউন্স থেকে মাইনাস হয়ে যাবে। আর অবশ্যই মনে রাখবে টোটাল যত টাকা পেয়েছো তার থেকে ছাড়ের পরিমাণ কোনোদিন বেশি হতে পারে না, ঠিক আছে। মনে করো কোম্পানি থেকে তুমি 500 টাকা পেলে ট্রাভেলিংয়ের জন্য, আর তুমি কোনো একটা বছরে 600 টাকা খরচা করে ফেললে, তো ছাড় কিন্তু 600 টাকা হবে না, ছাড় ম্যাক্সিমাম হতে পারে কত টাকা, 500 টাকা। কারণ 600 টাকা যদি ছাড় হয়ে যায় তাহলে নেগেটিভ ইনকাম হয়ে গেলে 100 টাকা, তো ওটা হয় না। তোমার যত টাকা তুমি পাবে গভর্নমেন্ট ম্যাক্সিমাম তত টাকাই তোমাকে ছাড় দেবে, এর বেশি দেবে না। তুমি কম ছাড় নিতে পারো কিন্তু বেশি নিতে পারো না। চলো নেক্সট যে অ্যালোয়েন্স কিছু আছে, যে অ্যালোয়েন্সগুলোতে গভর্নমেন্ট বলেছিলাম কিছু বাঁধা ধরা নিয়ম করে দিয়েছে, সেই নিয়মগুলো অনুযায়ী তুমি ছাড় পাবে। যেমন প্রথম আছে চিলড্রেন এডুকেশন অ্যালোয়েন্স। তোমরা জানো চিলড্রেন এডুকেশন অ্যালোয়েন্সে কী হয়, 100 টাকা করে প্রত্যেক মাসে ছাড় হবে, বাট ম্যাক্সিমাম কটা বাচ্চার জন্য ছাড় দেবে, 2টো বাচ্চার জন্য ছাড় দেবে। তুমি কোম্পানি থেকে 3টে বাচ্চা যদি তোমার থাকে 3টে বাচ্চার জন্যই পেতে পারো অ্যালোয়েন্স, কিন্তু গভর্নমেন্ট তোমাকে 2টো বাচ্চারই ছাড় দেবে। সেমভাবে হোস্টেল অ্যালোয়েন্সের ক্ষেত্রেও ছাড় হবে। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সের ক্ষেত্রে 100 টাকা পার মান্থ, আর হোস্টেল অ্যালাউন্সের ক্ষেত্রে 300 টাকা পার মান্থ। ম্যাক্সিমাম কটা চাইল্ড আছে, 2টো চাইল্ড। তাহলে যদি চিলড্রেন এডুকেশন আর হোস্টেল দুটো একসাথে দিয়ে দেয় তাহলে তোমার ছাড়ের পরিমাণটা কত হয়ে যাবে, 400 টাকা পার মান্থ। যদি এডুকেশন অ্যালাউন্স আলাদা করে দেয় তাহলে 100 টাকা পার মান্থ, হোস্টেল অ্যালাউন্স আলাদা করে দিলে 100 টাকা পার মান্থ। যদি তোমাকে কোশ্চেনে হোস্টেল 300 টাকা পার মান্থ। আর যদি তোমাকে একসাথে হোস্টেল আর এডুকেশন অ্যালাউন্স একসাথে দিয়ে দেয় তখন ছাড়টাও তাহলে একসাথেই হবে, 400 টাকা পার মান্থ, ঠিক আছে। ট্রাক ড্রাইভার অ্যালাউন্সের ক্ষেত্রে বলে দিয়েছে 10,000 টাকা পার মান্থ, আর 70% অফ অ্যালাউন্স, দুটোর মধ্যে যেটা ছোট সেটা ছাড় পাবে, ওকে। আচ্ছা এবার আসছি ট্রান্সপোর্ট অ্যালাউন্সের ক্ষেত্রে। ট্রান্সপোর্ট অ্যালাউন্সের ক্ষেত্রে প্রত্যেক মাসে 3200 টাকা করে ছাড় পাওয়া যাবে, যে ছাড়টা শুধুমাত্র যারা হ্যান্ডিক্যাপ পিপল তাদের জন্যই পাওয়া যাবে, নর্মাল লোকেদের জন্য কোনো ছাড় নেই। তার মানে নর্মাল লোকেদের ক্ষেত্রে ট্রান্সপোর্ট অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল, হ্যান্ডিক্যাপ লোকেদের ক্ষেত্রে ফুললি ট্যাক্সেবল নয়, প্রত্যেক মাসে 3200 টাকা করে ছাড় পাওয়া যাবে। আর কোশ্চেনের মধ্যে এসএসসি হ্যান্ডিক্যাপ না নর্মাল পিপল সেটা মেনশান করে দেবে, যদি মেনশান করে না দেয় তাহলে তুমি সেই এসএসসিকে নর্মাল এসএসসি হিসেবেই ট্রিট করবে এবং তার ক্ষেত্রে ট্রান্সপোর্ট অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল হবে। ট্রিবিউল এরিয়া অ্যালাউন্স 200 টাকা পার মান্থ। তো এই যে অ্যালাউন্সগুলো যেগুলো দেখলাম
কিছু অ্যালোয়েন্স আছে ফুললি ট্যাক্সেবল। যদি তোমাকে বলে 5টা ফুললি ট্যাক্সেবল অ্যালোয়েন্সের নাম বলো, ডিআরএনএস অ্যালোয়েন্স, সিডি কম্পেনসেটরি অ্যালোয়েন্স, মেডিকেল অ্যালোয়েন্স, সার্ভেন্ট অ্যালোয়েন্স, লাঞ্চ অ্যালোয়েন্স, কম্পিউটার অ্যালোয়েন্স, এগুলো তো ফুললি ট্যাক্সেবল। আমি এই কটা নাম দিয়েছি, পরীক্ষায় নর্মালি এই কটাই আসে। কিছু অ্যালোয়েন্স আছে যেগুলো অ্যাকচুয়াল খরচা যত টাকা তুমি করবে সেই খরচাটুকু ছাড় পেয়ে যাবে। নর্মালি ট্রাভেল অ্যালোয়েন্স, ডেলি অ্যালোয়েন্স, কলমেন্স অ্যালোয়েন্স, এই 3টে এক্সামে আসে। আর কিছু অ্যালোয়েন্স আছে যেগুলোর ওপর ছাড় গভর্নমেন্ট তোমাকে ফিক্সড করে দিয়েছে, তুমি ম্যাক্সিমাম কত টাকা ছাড় পেতে পারো। যেমন চিলড্রেন এডুকেশন অ্যালোয়েন্স, চিলড্রেন হোস্টেল অ্যালোয়েন্স, ট্রাক ড্রাইভার অ্যালোয়েন্স, ট্রান্সপোর্ট অ্যালোয়েন্স, এই অ্যালোয়েন্সগুলো এখানে আছে। ঠিক আছে, তো বেসিক অ্যালোয়েন্স পার্ট এইটুকুনি। অ্যালোয়েন্স পার্টে বেশি সমস্যা নেই, ছোট্টখাটো নিয়ম আছে, করতে করতে মুখস্থ হয়ে যাবে। মেইন যে বড় পার্টটা হলো সেটা অ্যালোয়েন্সের পরে হলো পারকুইজিট পার্ট, সেটা আমাকে একটু ভালো করে শিখতে হবে। তো এই অ্যালোয়েন্স পারকুইজিট বাদেও কোম্পানির কর্মচারীরা আরও কিছু কোম্পানির মালিকের কাছ থেকে পায়। যেমন কি পেতে পারে, বোনাস পেতে পারে। ঠিক আছে, কমিশন পেতে পারে, কমিশনও ফুললি ট্যাক্সেবল। ঠিক আছে, তো এই ধরনের আইটেমগুলো পেতে পারে পারকুইজিট আর অ্যালোয়েন্স ছাড়া। ঠিক আছে, এইবার জিনিস আসছে মেন জিনিস পারকুইজিট। তো পারকুইজিট এর মধ্যে অনেক কিছু আছে, তোমাকে এইগুলো একটু নিয়মগুলো মনে রাখতে হবে। তো স্যালারি চ্যাপ্টারের মনে রাখার মতো জিনিস একটাই, সেটা পারকুইজিট। পারকুইজিট পোর্শনটা তোমাকে মনে রাখতে হবে। অ্যালোয়েন্স পোর্শন মনে থেকে যাবে, রিটায়ারমেন্ট বেনিফিটও যা করো ওটাও মনে থেকে যাবে, কিন্তু গোলায় পারকুইজিট পোর্শনটা, পারকুইজিটের নিয়মটা একটু অন্যরকম। পারকুইজিট মানে কি, পারকুইজিট আর অ্যালোয়েন্সের মধ্যে তফাৎ কি? অ্যালোয়েন্স মানে হলো তোমাকে কোম্পানি থেকে ক্যাশ দিয়ে দেওয়া হয়, তোমাকে কোম্পানি থেকে কি করা হয়, ক্যাশ দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, আর তুমি সেই ক্যাশটা ওই পারপাসে খরচা করো। ওকে, কিন্তু পারকুইজিটের ক্ষেত্রে হলো তোমাকে ক্যাশ দেয় না। পারকুইজিটের ক্ষেত্রে তোমাকে কি করে, ক্যাশ দেয় না, কিন্তু টাকা প্রোভাইড করে, এই সরি ডিরেক্ট বেনিফিট প্রোভাইড করে। ওকে, তো এটা হলো তোমাদের পারকুইজিটের মেন আইটেম। তো পারকুইজিটগুলো একবার দেখে নাও একটুখানি। তো কিছু পারকুইজিট আছে, দেখো এক্সেমটেড পারকুইজিট কিছু আছে। ঠিক আছে, দেখো উপরে হেডিং করা আছে এক্সেমটেড পারকুইজিট। এক্সেমটেড পারকুইজিটের মধ্যে কি কি পড়ছে, ক্লাব এক্সপেন্ডিচার যদি মালিক পক্ষ পে করে দেয়, হয়তো কোনো ক্লাবের হয়তো মেম্বারশিপ তোমাকে দিয়ে রেখেছে, সেই মেম্বারশিপের বিল যা হয় মালিক পে করে দেয়, তাহলে সেইটা হয়ে যাবে তোমার ফ্রি। মেডিকেল ফেসিলিটি প্রোভাইডেড বাই এমপ্লয়ার, আগে মেডিকেল ফেসিলিটির অনেক নিয়ম ছিল, কিন্তু এখন মেডিকেল ফেসিলিটি তোমাকে যদি তোমার মালিক প্রোভাইড করে সেটা পুরোপুরি ফ্রি। টি স্ন্যাক্স, অফিসে যদি তোমাকে চা জল খাবার প্রোভাইড করা হয় তাহলে সেটার জন্য কোনো চার্জ তোমার কাছ থেকে মানে স্যালারিতে কোনো এফেক্ট পড়বে না, সেটাও ফ্রি। দেখবে বড় বড় কোম্পানিতে দেখবে ঢুকতেই কফি মেশিন টেশিন বসানো থাকে, তোমার যখন ইচ্ছে যাও কফি খেয়ে নাও, বিস্কুট খেয়ে নাও, কোনো পয়সা, ওর জন্য কোনো স্যালারিতে কোনো এফেক্ট মানে ইনকাম ট্যাক্সে কোনো এফেক্ট পড়বে না। ঠিক আছে, কোম্পানিতে যদি খাবার প্রোভাইড করা হয়, ফুড, বিজনেস আওয়ার্সের মধ্যে, দেখো বিজনেস আওয়ার্স লিখে দেওয়া আছে, বিজনেস আওয়ার্সে যদি কোম্পানির লোক তোমায় কোনো খাবার প্রোভাইড করে সেক্ষেত্রে ঠিক আছে, তো যদি কোনো খাবার দাবার প্রোভাইড করে তোমাকে অফিস আওয়ার্সের মধ্যে, তাহলে সেটাও ট্যাক্স ফ্রি পারকুইজিটের মধ্যেই পড়বে। ঠিক আছে, মনে করো কোনো একটা কোম্পানিতে তুমি চাকরি করো, সেই কোম্পানিতে যে প্রোডাক্ট তৈরি করছে সেই প্রোডাক্ট তোমাকে যদি কোম্পানির মালিক পক্ষ দেয়, সাপোজ যেমন মনে করো তুমি আজকে কোনো একটা গার্মেন্টসের কোম্পানিতে কাজ করো, তো গার্মেন্টসের কোম্পানির নিজস্ব প্রোডাক্ট, গার্মেন্টসের কোম্পানির নিজস্ব প্রোডাক্ট, এবার কোম্পানি তোমায় কী করলো, প্রত্যেক বছর 5টা করে গার্মেন্টস তোমাকে প্রোভাইড করে দেয়। ইউনিফর্ম নয়, ইউনিফর্ম আর গার্মেন্টসের মধ্যে তফাৎ আছে। ঠিক আছে, ইউনিফর্ম নয়, নর্মাল গার্মেন্টস তোমাকে প্রোভাইড করে দাও, তোমার তার ইনকাম হলো, কিন্তু তার ওপর কোনো রকম পারকুইজিট ভ্যালুয়েশন হবে না। নেক্সট বলেছে কনভেন্স ফেসিলিটি প্রোভাইডেড টু এমপ্লয়ি, যাতায়াতের সুবিধা দিচ্ছে তোমাকে। বাড়ি থেকে কোথায় কোথায় বলেছে, R2O, R2O মানে রেসিডেন্ট টু অফিস, আর O2R অফিস টু রেসিডেন্ট, মানে বাড়ি থেকে যদি অফিসে নিয়ে যায় আর অফিস থেকে যদি বাড়িতে ছেড়ে দেয়
তাহলে সেক্ষেত্রে কোনো পারকুইজিট লাগবে না। ট্রেনিং এক্সপেন্সেস তোমাকে যদি দেওয়া হয়, হয়তো তোমাকে এমপ্লয়মেন্ট করলো কোনো একটা স্পেসিফিক কাজের জন্য, তোমাকে অ্যাপয়েন্ট করা হচ্ছে, তো সেই কাজের জন্য তোমাকে যদি অ্যাপয়েন্টমেন্ট করে তাহলে তোমাকে কী করতে হবে, প্রপার ট্রেনিং দিতে হবে। এবার কোম্পানি থেকে মনে করলো যে তোমাকে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিল, তাহলে যত টাকা তুমি ট্রেনিং নিলে তোমার তো বেনিফিট হলো, কিন্তু সেটা পারকুইজিট রেটে ট্যাক্সেবল হবে না, ট্যাক্স ফ্রি পারকুইজিট। টেলিফোনের বিল যদি তোমাকে পেমেন্ট করে দেয়, আর মালিক পক্ষ যদি তোমাকে ল্যাপটপ ইউজ করার জন্য দেয়, তো মোটামুটি এই কটাই এক্সামে আসে। এগুলো হলো ট্যাক্স ফ্রি পারকুইজিট। তোমার বেনিফিট হচ্ছে, কিন্তু ইনকাম ট্যাক্স এর জন্য কেন কোনো চার্জ তোমার ওপর স্যালারি হিসেবে চার্জ করবে না। কেন করবে না? কারণ এই যে প্রত্যেক কটা আইটেম যেগুলো দেখছো না, এইগুলো ডিরেক্টলি বিজনেসের সাথে জড়িত। একটা বিজনেসের এমপ্লয়িকে এই ফেসিলিটিগুলো প্রোভাইড করতেই হয়। আবার এই ফেসিলিটিগুলো প্রোভাইড করার জন্য কর্মচারীর যত না উপকার হয়, তার থেকে বেশি উপকার হয় কোম্পানির বা মালিক পক্ষের, যার জন্য এইগুলোর ওপর গভর্নমেন্ট ছাড় রেখে দিয়ে। যেমন মনে করো টি স্ন্যাক্স, আজকে একটা কর্মচারী যদি সারাদিনে যদি 2 কাপ চাই না কেউ, কাজটা করবে কি করে তাহলে? সে এই যে বাড়ি থেকে অফিসে যাতায়াত, অফিস থেকে বাড়িতে পিক আপ আর ড্রপ যেটাকে বলা হয়, এই বেনিফিটটা যে দেওয়া হয়, এই বেনিফিটে কে বেনিফিটেড হয়? কর্মচারী বেনিফিটেড হয় না কোম্পানি বেনিফিটেড হয় বেশি? কোম্পানি বেনিফিটেড হয় বেশি। এই ফেসিলিটিটা দেওয়ার ফলে কর্মচারী টাইমে অফিস পৌঁছে যাচ্ছে, প্লাস যে টাইমে ছাড়ছে সেখান থেকে টাইমে ঘরেও পৌঁছে যাচ্ছে। আর আজকে রাত্রে যদি ঠিকঠাক টাইমে ঘরে পৌঁছে, কালকে সকালে টাইমে তাহলে অফিস পৌঁছতে পারবে। এই যে মোবাইল ফোনের বিল পেমেন্ট করে দেয়, তো মোবাইল ফোনে আজকালকার তোমার কি মনে হয় যে কারোর হাতে তো সময় আছে মোবাইল ফোনে 14 সারাক্ষণ বন্ধু বান্ধবের সাথে কথা বলে বেড়াবে? আর যাকে অফিস থেকে মোবাইল প্রোভাইড করে দেওয়া হয় অফিস আওয়ার্সে, তার ফোনে এত ফোন আসে কল্পনার বাইরে। তো এই যে ওপরে যে ট্যাক্স ফ্রি যে পারকুইজিটগুলো দিচ্ছে, এইগুলোর ফলে ডিরেক্টলি বেনিফিটেড হচ্ছে কোম্পানি, ইনডিরেক্টলি বলো বা ইনডিরেক্টলি বলো, যার জন্য এই পারকুইজিটগুলোকে ট্যাক্স ফ্রি করে রেখে দিয়েছে। এগুলোর ওপর কোনো ট্যাক্স দিতে হবে না, মানে ট্যাক্সেবল ইনকামের মধ্যে পড়বে না। নেক্সট মেইন যেটা আইটেম তোমায় করতে হবে সেটা হলো ট্যাক্সেবল পারকুইজিট। ওকে, তো ট্যাক্সেবল পারকুইজিটের মধ্যে অনেক কিছু আছে, এত কিছু একসাথে মনে রাখা একটু কঠিন, এত কিছু। তো আমি এই অবধি করে এবার অঙ্ক শুরু করছি। অঙ্কেতে যেমন যেমন পারকুইজিট আসবে তেমন তেমন আমি এখান থেকে একটা একটা করে তুলে আমি বুঝিয়ে দেবো। আপাতত অ্যালোয়েন্স পোর্শনটুকু একটু দেখে নাও, আর ট্যাক্স ফ্রি যে পারকুইজিটগুলো যেগুলো আছে সেগুলো একটু দেখে নাও, তারপর আমরা বড় অঙ্ক শুরু করব। ওকে, Mr. Bose, an employee of private concern, details of his income for the previous year 2019 given below. তো প্রিভিয়াস ইয়ার 2019 ডিটেলস তোমাকে দিয়ে দিয়েছে। কি কি ডিটেলস দিয়েছে? ও বেসিক স্যালারি পায় কত টাকা করে? 15,000 পার মান্থ। ডিআরএস অ্যালাউন্স হচ্ছে 50% বেসিক স্যালারি। হাউস রেন্ট অ্যালাউন্স বলেছে 2500 টাকা পার মান্থ। আর রেন্ট পেড ফর হিজ হাউস, দুর্গাপুরে রেন্ট পে করে 2000 টাকা পার মান্থ। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স পায় 300 টাকা পার মান্থ ফর এডুকেশন অফ হিজ 2 চিলড্রেন, দুটো বাচ্চার কাছে আছে। এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ, আরপিএফ মানে হলো রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে? রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড মানে হলো আমরা যে প্রভিডেন্ট ফান্ড যেটা কথাটা শুনি, ওই প্রভিডেন্ট ফান্ডের কথা বলা হচ্ছে এখানে। এখানে কি হয়, মালিক পক্ষ কিছু টাকা জমা দেয় আর কর্মচারী কিছু টাকা জমা দেয়, দুটো টাকা একসাথে মিলে ওই ফান্ডে গিয়ে জমা পড়ে। তুমি যখন রিটায়ারমেন্ট করবে পুরো টাকাটা তুমি এককালীন পেয়ে যাবে, ঠিক আছে? আর ওই আরপিএফ এর উপর 12% রেটে ইন্টারেস্ট পেয়েছে। দ্য ক্লাব বিল অফ মিস্টার বোস 15,000 টাকা পেইড বাই এমপ্লয়ার। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অফ মিস্টার বোস 12,500 পেইড বাই এমপ্লয়ার। 200 টাকা পার মান্থ ডিডাক্টেড ফ্রম হিজ স্যালারি অ্যাজ প্রফেশনাল ট্যাক্স। 200 টাকা প্রফেশনাল ট্যাক্স হিসেবে মাইনে থেকে কাটা হয়েছে। তোমাকে বের করতে হবে ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম স্যালারি এখানে বের করতে হবে তোমাকে, ঠিক আছে? চলো স্টার্ট করি। তাহলে হেডিং এ কি লিখবে তুমি? কম্পিউটেশন অফ, লেখো হেডিং। কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম স্যালারি অফ মিস্টার কি আছে? বোস,
মিস্টার বোস ফর অ্যাসেসমেন্ট ইয়ার কত 2020-21, ঠিক আছে। দুটো রুপিসের কালাম করবে তুমি, রুপিস। চলো এক এক করে দেখতে থাকো। সবার প্রথম কি দিয়েছে বলো, বেসিক স্যালারি। তো বেসিক স্যালারি ফুললি ট্যাক্সেবল হয়, বেসিক স্যালারি ফুললি ট্যাক্সেবল হয়। তো সবার প্রথমে আসবে বেসিক স্যালারি। কত টাকা বলেছে, 15,000 করে প্রত্যেক মাসে। তাহলে 15,000 ইন্টু 12 কত হচ্ছে, একদম আউটার কলামে 1,80,000। বেসিক স্যালারির পর ডিএ, ডিএ তো ফুললি ট্যাক্সেবল হয়। ডিএ কত বলেছে, 50% অফ বেসিক স্যালারি। তাহলে বেসিক স্যালারি কত আছে, 1,80,000, 1,80,000 এর উপর 50%, 90,000। তারপর হাউস রেন্ট অ্যালাউন্স, এখান থেকে এক্সেমশন হয় সেকশন 1013 এ। তো লেখো হাউস রেন্ট অ্যালাউন্স, ইনার কলামে লিখবে কত টাকা হাউস রেন্ট অ্যালাউন্স পেয়েছিল, 2,500 টাকা প্রত্যেক মাসে। তাহলে 2,500 ইন্টু 12 কত হচ্ছে, তো ইনার কলামে লেখো 30,000, তাই তো 30,000। এখান থেকে এক্সেমশন হবে লেস এক্সেমশন আন্ডার সেকশন কত 1013A, এক্সেমশন আন্ডার সেকশন 1013A। তো 1013A তে কটা কথা বলা আছে, তিনটে কথা বলা ছিল, আগের দিন পড়িয়েছিলাম 1013A। এক নম্বরে কি আছে, অ্যাকচুয়াল এইচআর এ ভেতরটা লিখবে, অ্যাকচুয়াল এইচআর কত আছে 30,000, অ্যাকচুয়াল এইচআর এ 30,000। বি রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। রেন্ট পেড কত টাকা করেছে, 2,000 টাকা করে প্রত্যেক মাসে। 2,000 ইন্টু 12 মাইনাস 10% অফ স্যালারি। স্যালারি মানে এখানে আপাতত কি নেবো, বেসিক আর ডিএ। তাহলে বেসিক আর ডিএ যোগ করলে কত হয়, 1,80,000 প্লাস 90,000 ইন্টু 10%, তাহলে 27,000 হচ্ছে, তাই তো। তাহলে 24,000 থেকে 27,000 বাদ দাও, তাহলে কত হচ্ছে মাইনাস 3,000। কিন্তু ইনকাম ট্যাক্সে মাইনাস ধরা হয় না, একটা এক্সেপশনাল কেস আছে, ওটা বাদ দিয়ে মাইনাস ধরা হয় না। তো যেখানে মাইনাস হবে সেখানে কি হয়ে যাবে, নীল। নেক্সট সি, সিতে কি হবে, 50% হবে না 40% হবে, বাইরে দুর্গাপুর কলকাতার বাইরে, তাহলে 40% অফ স্যালারি। স্যালারি কত টাকা, 2,70,000, 2,70,000 এর 40%, 2,70,000 এর 40% 1,08,000। বলো তিনটের মধ্যে ছোট কোনটা, তিনটের মধ্যে ছোট কোনটা, নীল। নীল মানে তো 0, তাহলে বাইরে তাহলে 30,000 থেকে ফাইনালি নীল মাইনাস হয়ে ফাইনালি বাইরে যাবে 30,000, মানে ইনডিরেক্টলি ওর কাছে ফুললি ট্যাক্সেবলই হয়ে গেল, ইনডিরেক্টলি ওর কাছে ফুললি ট্যাক্সেবল হয়ে গেল এটা, ঠিক আছে। তাহলে 30,000, 0 আর 1,08,000, তিনটের মধ্যে ছোট কোনটা, 0, মাইনাস হবে 0, 30,000 থেকে 0 মাইনাস হলে ট্যাক্সেবল হবে 30,000। ওকে, নেক্সট তারপর কি দিয়েছে পড়ো, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স বলেছে, তাই তো। তো দেখো
ইনার কলামে লিখবে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স কত ছিল, কত টাকা করে পেয়েছিল বলো, 300 টাকা পার মান্থ ফর এডুকেশন অফিস টু চিলড্রেন। তাহলে 300 ইন্টু 12 3600 টাকা, 300 ইন্টু 12 3600 টাকা ইনার কলামে লিখবে। আর এখান থেকে মাইনাস হবে লেস এক্সেমশন, আন্ডার সেকশন 10-14 কত টাকা ছাড় পাবে, 100 টাকা করে প্রত্যেক মাসে ম্যাক্সিমাম দুটো বাচ্চা। তাহলে 100 ইন্টু 2 ইন্টু 12, 100 ইন্টু 2 ইন্টু 12 কত হচ্ছে 2400। তাহলে বাইরে কত যাবে 1200। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স হয়ে গেল। নেক্সট আছে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ। এবার আরপিএফ এর ব্যাপারটা একটু বলে দিই। আরপিএফ মানে হলো রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। আমরা যে প্রভিডেন্ট ফান্ড কথাটা বলি ওটার আরপিএফ এর কথাই বলা হয়। আরপিএফ জিনিসটা হলো তুমি যখন কোনো কোম্পানিতে চাকরি করবে তোমার মাইনে থেকে একটা সার্টেন পার্সেন্টেজ কাটবে, সমপরিমাণ টাকা মালিকও দেবে। তাহলে তোমার টাকা আর মালিকের টাকা দুটো একসাথে জমা পড়বে কোথায়, প্রভিডেন্ট ফান্ডে, যেটা দিনের পর দিন প্রত্যেক মাসে জমতে 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 তুমি যখন রিটায়ারমেন্ট করবে ওই টাকাটা ইন্টারেস্ট সমেত তুমি পেয়ে যাবে। তাহলে এইখানে আরপিএফ এর মধ্যে দুটো পোর্শন হয়, ভালো করে বোঝো। একটা হলো মালিকের পোর্শন আর একটা হলো কর্মচারীর পোর্শন। তো কর্মচারী যে পোর্শনটা জমা দিচ্ছে ওটা তো ইনকাম নয়, ওটা তো খরচা। আজকে আমার প্রভিডেন্ট ফান্ডে আমি নিজেই টাকা জমা করলাম, তো আমার ইনকাম থোড়ি না হলো। আমার ব্যাংকে গিয়ে আমি নিজেই টাকা জমা করে ফিক্সড ডিপোজিট করলাম, ওটা ইনকাম হলো না, ঠিক আছে। তাহলে মালিকের পোর্শনটা কি হয়, আমার ফান্ডে আমার মালিক জমা করে দিচ্ছে, তাহলে এই পোর্শনটা হলো আমার ইনকাম, ঠিক আছে। তাহলে আরপিএফ এর মধ্যে দুটো পোর্শন থাকে, একটা হলো এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন হয় আর একটা হলো এমপ্লয়িজ কন্ট্রিবিউশন হয়। তো এমপ্লয়িজ কন্ট্রিবিউশন যেটা হয় সেটা তো আমার ইনকাম নয়, আমার তো খরচা, আমার ফান্ডে আমি পয়সা জমা করলাম, আর মালিক যেটা জমা করলো সেটা আমার ইনকাম। ওকে, তাহলে এইখানে কোনটা আসবে, শুধু মালিকের পোর্শনটুকু, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ। ওকে, এবার দেখো তোমার ফান্ডে দুজনের টাকা জমা করলো, তোমারও টাকা জমা করলো, মালিকের টাকা জমা করলো, তোমার টাকার উপরেও তুমি ইন্টারেস্ট পাবে, মালিকের টাকার উপরেও ইন্টারেস্ট পাবে। তো মালিকের টাকার উপর যে ইন্টারেস্টটা পাবে সেটা ইনকাম ফ্রম স্যালারিজে ট্যাক্সেবল হয়। মালিকের টাকার উপর যে ইন্টারেস্টটা তুমি পাবে, আর তোমার টাকার উপর যে ইন্টারেস্টটা পাবে সেটা ইনকাম ফ্রম আদার সোর্স এর ট্যাক্সেবল হয়। যে কোনো ইনকাম, মনে রাখবে, যে কোনো ইন্টারেস্ট ইনকাম, ইনকাম ফ্রম আদার সোর্স এটাই ট্যাক্সেবল হয়, এক্সেপ্ট ইন্টারেস্ট অন আরপিএফ অন এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন। বুঝতে পারলাম জিনিসটা? তাহলে টোটাল আরপিএফ এর দুটো পার্ট হয়, একটা এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন, একটা এমপ্লয়িজ কন্ট্রিবিউশন। এমপ্লয়িজ কন্ট্রিবিউশন নট আ ইনকাম, ওটা কোনো ইনকাম না, তাহলে ওটা ট্যাক্সেবল হবে না। এমপ্লয়ার্স কন্ট্রিবিউশনে তোমার ইনকাম, ইনকাম ফ্রম স্যালারি। এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন থেকে যে তোমার ইন্টারেস্টটা হচ্ছে সেটাও ইনকাম ফ্রম স্যালারি হবে, কিন্তু তোমার কন্ট্রিবিউশন থেকে যে ইন্টারেস্ট তুমি পাচ্ছ সেটা ইনকাম ফ্রম আদার সোর্স। যেমন ব্যাংকে তুমি পয়সা জমা করলে, পয়সা জমা করাটা কোনো ইনকাম নয়। আমি ব্যাংকে গিয়ে 5 লাখ টাকাটা এফডি করে ফেললাম, তো 5 লাখ টাকাটা ওটা আমার ইনকাম নয়, ওটা আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা বেরিয়ে অন্য একটা অ্যাকাউন্টে গেল, ওটা আমার ইনকাম নয়। কিন্তু ওই 5 লাখ টাকার উপর আমি যে বছরের শেষে ইন্টারেস্ট পাবো ওই ইন্টারেস্টটা আমার হবে ইনকাম। আর যে কোনো ইনকাম, ইনকাম ফ্রম ইন্টারেস্ট ইনকাম, ইনকাম ফ্রম আদার সোর্স হেডেই ট্যাক্সেবল হবে, যে কোনো ইন্টারেস্ট ইনকাম। শুধু এক্সেপশন কোনটা, ইন্টারেস্ট অন আরপিএফ অন এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন। ঠিক আছে, বোঝা গেল বেসিক জিনিস। চলো আমি লিখি এবারে, লেখো এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ, employers contribution to RPF, employers contribution to RPF। ওকে, নিয়ম হচ্ছে 12% এর বেশি জমা করলে সেটা ট্যাক্সেবল হবে। 12% এর বেশি জমা করলে, তো কত পার্সেন্ট জমা করেছে, 15%। 15% অন কি,
বেসিক স্যালারি, ঠিক আছে। তাহলে জমা করেছে কত টাকা, লেখো ইনার কলামে। বেসিক স্যালারির 15%, বেসিক স্যালারি কত আছে 1,80,000, 1,80,000 15% মারো 27,000 টাকা। হ্যাঁ 27,000 টাকা লেস এক্সেমশন। এক্সেমশন কি হবে 12% অফ স্যালারি, 12% অফ স্যালারি লেস এক্সেমশন 12% অফ স্যালারি, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা এক্সেমশন এইভাবে দেওয়া হয় না, অ্যাকচুয়ালি কথাটা বলা হয় ইন্টারেস্ট এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ ইজ ট্যাক্সেবল ইন এক্সেস অফ 12% অফ স্যালারি। আমি এখানে এরকম এক্সেমশন কথাটা কেন লিখতে হচ্ছে, তার কারণ মালিক যখন ফান্ডে পয়সা জমা করেছে বেসিক স্যালারির উপর জমা করেছে, কিন্তু আমি যখন এক্সেমশনটা নেবো তখন স্যালারি মানে বেসিক ডিএ প্লাস কমিশন তিনটেকে মিলিয়ে নেবো, যার জন্য আমি ডিরেক্টলি এখান থেকে 3% মারতে পারি না। ব্যাপারটা বুঝতে পারলে? মালিক যখন পয়সা জমা করেছে, এখানে কি বলেছে দেখো, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ 15% অফ বেসিক স্যালারি, কিন্তু আমাকে এক্সেমশনটা দিয়েছে 12% অফ স্যালারি, আর স্যালারি মানে কি বেসিক দিয়ে কমিশন, তো যার জন্য আমি 15% আর 12% কে দুটোকে একসাথে মার্জ করতে পারি না। কিন্তু মালিকও যদি 12% হয় 15% অফ স্যালারি মানে বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন করতো, আর আমিও ছাড় নিতাম 12% অফ স্যালারি বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন, তাহলে আমি এক্সেমশন কথা লিখতামই না, আমি সরাসরি লিখতাম 3% অফ স্যালারি ট্যাক্সেবল, কারণ 12% যদি এমনি ছাড় আছে। তো এখানে এরকম 12% 15% লেখার পর 12% কেন লিখতে হচ্ছে, তার কারণ হচ্ছে মালিক একরকম ভাবে পয়সা জমা করেছে আর তুমি ছাড়টা ক্লেম করছো একরকম ভাবে, তোমার 12% এর ফিগার একরকম আসবে, মালিকের 12% এর ফিগার একরকম আসবে, কারণ মালিক বলছে শুধু বেসিক স্যালারির উপর জমা করেছে, আর তোমার 12% মানে কি বেসিক ডিএ প্লাস কমিশন, যার জন্য এরকম ভাবে করতে হচ্ছে। ক্লিয়ার? তো তোমার এখানে বেসিক আর ডিএ যোগ করো, কত হচ্ছে 1,80,000 আর 90 2,70,000, তাহলে 2,70,000 এর উপরে 12% ছাড় হয়ে যাবে, 2,70,000 উপরে 12% 32,400, তাহলে পেয়েছে কত টাকা 27,000, ছাড় কত হচ্ছে 32,400, তো 32,400 ছাড় তো পাবে না, ম্যাক্সিমাম ছাড় পাবে কত 27,000, তো 27,000 লেখার দরকার নেই, তুমি বাইরে ফিগারটা পাঠাবে নীল। ক্লিয়ার? কারণ তুমি যদি 32,400 মাইনাস করে দাও তাহলে নেগেটিভ ফিগার চলে আসবে, আর নেগেটিভ ফিগার আমি নেবো না, আমি ম্যাক্সিমাম 0 নেবো। ক্লিয়ার? তাহলে নতুন একটা জিনিস শিখবে, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ ইজ ট্যাক্সেবল ইন এক্সেস অফ 12% অফ স্যালারি, আর হিয়ার স্যালারি মিন বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন অন পার্সেন্টেজ, ঠিক আছে, কমিশন অন পার্সেন্টেজ বেসিস অন টার্নওভার, হয়ে গেল। আচ্ছা, এটা গেল প্রিন্সিপাল পোরশনটা। এবার কি বলেছিলাম, এই প্রিন্সিপাল থেকে ইন্টারেস্টও পায়, তো মালিক যত টাকা জমা করেছে সেখান থেকে তুমি যে ইন্টারেস্টটা পাচ্ছ সেটা এই হেডি ট্যাক্সেবল হবে। তো লেখো ইন্টারেস্ট অন আরপিএফ, ইন্টারেস্ট অন আরপিএফ, ঠিক আছে। এখানে বলা হচ্ছে 9.5% এর উপরে যত টাকা তুমি ইন্টারেস্ট পাবে সেটা ট্যাক্সেবল, ঠিক আছে, 9.5% এর উপরে। তো এখানে দেখো কি বলেছে, ইন্টারেস্ট কত পার্সেন্ট রেটে পেয়েছে 12%, 12,000 টাকা পেয়েছে, তাহলে 12,000 টাকা পেয়েছে কত পার্সেন্ট রেটে 12% রেটে, তাহলে 12,000 কে 12 দিয়ে ভাগ 12% দিয়ে ভাগ করবো, আর আমার 9.5% এর উপরে কতটা পেলো 12 মাইনাস 9.5 কত হচ্ছে 12 মাইনাস 9.5 2.5 ইন্টু 2.5%, টোটাল 12% রেটে পেয়েছে 12,000, আর ইনকাম ট্যাক্স বলছে 9.5% এর উপরে যতটা পাবে ততটা ট্যাক্সেবল, তাহলে ও 9.5% এর উপরে কতটা পেয়েছে 2.5%, তাহলে 12% সমান সমান 12,000 টাকা, 1% সমান সমান কত 2.5% সমান সমান কত, কত আসছে 12,000 ডিভাইড বাই 12% ইন্টু 2.5%, 2,500 টাকা, একদম ফাইনাল কলামে। 12,000 টাকা যদি টোটাল অ্যামাউন্ট হয় তার রেসপেক্টে 2.5% 25,000 টাকা হতে পারে না,
ঠিক আছে, তাহলে আপাতত দুটো জিনিস শিখলে। হ্যাঁ, দুটো জিনিস শিখলে, কি কি শিখলে? একটা হলো এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ ইন এক্সেস অফ 12% অফ স্যালারি, আর একটা কি শিখলে? ইন্টারেস্ট অন আরপিএফ ইন এক্সেস অফ 9.5%। ওকে, ক্লিয়ার তো? চলো এগোচ্ছি। এবার নেক্সট বলেছে পারকুইজিট। তো হেডিং করো একটা, পারকুইজিট আন্ডার সেকশন 17(2). 17(2 হ্যাঁ হ্যাঁ, নিউমেরিক্যাল 2। ওকে, চলো সবার প্রথমে কি দিয়েছে? ক্লাব বিল। ওকে, আপাতত ক্লাব বিলটা ফুললি ট্যাক্সেবল করে রাখো, আমি পরে বলে দিচ্ছি ক্লাব বিলটা কেন ট্যাক্সেবল। তো লেখো ক্লাব বিল পেড বাই এমপ্লয়ার বলেছে, তাই তো? পেড বাই কোম্পানি, একদম আউটার কলামে লিখবে। কত টাকা ক্লাব বিল? 12,500, তাই তো? না, 15,000। ক্লাব বিল পেড বাই কোম্পানি। ওকে, নেক্সট লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। তোমার লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম তোমার মালিক পে করে দিচ্ছে, তোমার ইন্টিগ্রেটেড ইনকাম। মানে মোদ্দা কথা, মালিকের কাছ থেকে তুমি প্রফেশনাল গ্রাউন্ডে যা কিছু পাবে কাজের সূত্রে, সব ইনকাম ফ্রম স্যালারিতেই যাবে। হ্যাঁ, এবার যদি পার্সোনাল গ্রাউন্ডে কিছু পেতে থাকো, জন্মদিনে নিমন্ত্রণ করেছো, সেখানে কিছু গিফট দিলে সেটা অন্য ইস্যু, সেটা ইনকাম ফ্রম আদার সোর্সে যাবে। কিন্তু প্রফেশনাল গ্রাউন্ডে তুমি তোমার মালিকের কাছ থেকে যা কিছু পাবে সবই ইনকাম ফ্রম স্যালারি। তো তোমার মালিক তোমার এলআইসি প্রিমিয়াম পে করে দিয়েছে, তাহলে এটা তোমার ইনকাম ফ্রম স্যালারিজের মধ্যে ঢুকবে। তো লেখো এলআইসি প্রিমিয়াম পেড বাই কোম্পানি। কত টাকা পে করেছে? 12,500 টাকা। হ্যাঁ, এলআইসি প্রিমিয়াম পেড বাই কোম্পানি 12,500 টাকা। তারপরে কি করেছে পড়ো? 200 টাকা পার মান্থ, প্রত্যেক মাসে 200 টাকা মাইনে থেকে কেটে নিয়েছে। তো এটা আবার ইনকাম না খরচা? এটা তো খরচা, তো ইনকাম হিসেবে আসবে না। ওকে, তাহলে দেখো একবার প্রথম থেকে রিক্যাপ করে দিচ্ছি কি কি পেয়েছে ও কোম্পানি থেকে। সবার প্রথম পেয়েছে বেসিক স্যালারি, তাই তো? বেসিক স্যালারি ফুললি ট্যাক্সেবল, ডিআরএনএস অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল, এইচআর এর উপর সেকশন 10(13) এ অ্যাপ্লিকেবল হবে। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স যা পাবে সেখান থেকে 100 টাকা পার মান্থ, ম্যাক্সিমাম দুটো চিলড্রেন ছাড় পেয়ে যাবে। এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ 12% অফ স্যালারির উপরে যতটা হবে ততটা ট্যাক্সেবল, মানে তুমি যা পাবে সেখান থেকে 12% অফ স্যালারি মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আর স্যালারি মানে বেসিক দিয়ে কমিশন অন পার্সেন্টেজ। ইন্টারেস্ট অন আরপিএফ 9.5% এর উপরে যতটা পাবে ততটা ট্যাক্সেবল। পারকুইজিট এখানে ক্লাব বিল পে করেছে 15,000 টাকা, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করেছে 12,500 টাকা। ওকে, চলো যোগ করো, যোগ করে ওখানে লেখো কত আসছে। কত আসছে বলবে একটুখানি। হ্যাঁ, 3,31,200 লেখো। 3,31,200 এটাকে বলা হয় গ্রস স্যালারি। হ্যাঁ, একটাই তো কলাম আছে বাবা, আউটারের ফিগারগুলোকে যোগ করে কখন ইনার কলামে লেখা হয়? আর বাবা আসতে 3,31,200। ওকে, তো এই 3,31,200 যেটা এলো এটা গ্রস ইনকাম, বাট গভর্নমেন্ট এখান থেকে কিছু ছাড় দিয়েছে ওকে। তো স্যালারি গ্রস ইনকাম থেকে সেকশন 16 কিছু ছাড় পাওয়া যায়। তো লেখো লেস ডিডাকশন। হ্যাঁ, ডিডাকশন আন্ডার সেকশন 16(3) রোমান 3। 16(3) তে কিসের ছাড় পায়? প্রফেশনাল ট্যাক্স। তো ও কত টাকা প্রফেশনাল ট্যাক্স পে করেছে? 200 টাকা করে প্রত্যেক মাসে। তাহলে বছরে কত টাকা? 24 টাকা। তো 5,000 ড্যাশ দিয়ে লিখে রাখো পি ট্যাক্স, 2400 টাকা ছাড়।
3,31,200 টোটাল ইনকাম ছিল, সেখান থেকে প্রফেশনাল ট্যাক্স ওর নামে যতটা জমা পড়বে প্রফেশনাল ট্যাক্স পুরোটাই ও ছাড় পেয়ে যাবে। সেটা ও নিজে পে করুক তাহলেও ছাড় পাবে, ওর নামে যদি ওর মালিক জমা করে দেয় তাহলেও ছাড় পাবে। ঠিক আছে, একটা ছাড় হলো। নেক্সট, ডিডাকশন আন্ডার সেকশন 16(1)(a), 16 ব্র্যাকেটে নিউমেরিক্যাল 1 ছোট হাতের a, এটা স্ট্যান্ডার্ড ডিডাকশন। লাস্ট বছর ধরে এসছে 50,000 টাকা, লাস্ট বছর 40,000 টাকা ছিল, এবছর 10,000 টাকা বাড়িয়ে 50,000 টাকা সবাই পাবে। যারা চাকরি করে 50,000 টাকা ছাড় সবাই পাবে। স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000, 16(1)(a). ওকে, 50,000 টাকা। তাহলে ফাইনালি কত টাকা বাইরে যাবে? মানে ওখানে আসবে 3,31,200 মাইনাস 2,400 মাইনাস 50,000, 2,78,800, 2,78,800। এটা নাম লিখে দাও, ইনকাম ফ্রম স্যালারি। হ্যাঁ, তো ফাইনালি ওর ইনকাম কত গিয়ে দাঁড়ালো? 2,78,800 টাকা, কাট ছাড় সব দিয়ে। ওকে, ওই আরপিএফ এর যেটা বললাম ওটা লিখে নাও একটুখানি, একটা হেডিং করো, আরপিএফ মানে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। হ্যাঁ, এটা জাস্ট নিজের সেলফ রেফারেন্সের জন্য আরপিএফ। ঠিক আছে, তো আরপিএফ থেকে দুটো হাত বের করো। একটা হলো এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন, আর একটা হবে এমপ্লয়িজ কন্ট্রিবিউশন। ঠিক আছে, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন থেকে ডাউন অ্যারো দিয়ে লেখো ইনকাম ফ্রম স্যালারি। এমপ্লয়ার্স মানে তোমার হয়ে তোমার মালিক যেটা জমা দিয়ে দিচ্ছে তোমার তো সেটা ইনকাম। আর এমপ্লয়িজ কন্ট্রিবিউশন নট ইনকাম, ওটা তো কোনো ইনকামই নয়। তোমার ফান্ডে তুমি পয়সা জমা করেছো, ওটা তো কোনো ইনকাম নয়। ঠিক আছে, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন থেকে যে ইন্টারেস্টটা পাবে, একটা ডাউন অ্যারো দিয়ে লেখো ইন্টারেস্ট। এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন থেকে একটা ইন্টারেস্ট যেটা পাবে সেই ইন্টারেস্টটা ইনকাম ফ্রম স্যালারি। একটু আগে তো বললাম 9.5%, ওটা কার ইন্টারেস্ট? এমপ্লয়ার্স কন্ট্রিবিউশনের উপর ইন্টারেস্ট। আর এমপ্লয়িজ কন্ট্রিবিউশন থেকে যে ইন্টারেস্টটা পাবে সেটা ইনকাম ফ্রম আদার সোর্স। ইনকাম ফ্রম আদার সোর্স। ঠিক আছে, তাহলে আরপিএফ এর দুটো পার্ট হয়, একটা হলো এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন আর একটা এমপ্লয়িজ কন্ট্রিবিউশন। এমপ্লয়িজ যে কন্ট্রিবিউশনটা করছে সেটা তোমার ইনকাম নয়, আর মালিক যেটা দিচ্ছে সেটা তোমার ইনকাম আন্ডার দ্য হেডস অফ স্যালারি। এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন থেকে যে ইন্টারেস্টটা পাবে সেটা ইনকাম ফ্রম স্যালারি, এটা ট্যাক্সেবল হবে। আর এমপ্লয়িজ কন্ট্রিবিউশন থেকে যে ইন্টারেস্টটা পাবে সেটা ইনকাম ফ্রম আদার সোর্স, এটা ট্যাক্সেবল। ওকে, স্টার্ট করছি। বলছে মিস্টার ঘোষ রয় আর রেসিডেন্ট ইন্ডিয়ান অ্যান্ড এমপ্লয়ি অফ পি লিমিটেড ফার্নিশ দ্য ফলোইং ইনফরমেশন, কম্পিউট ইজ টোটাল ইনকাম। তোমাকে টোটাল ইনকাম বের করতে বলেছে, কিন্তু আমি তো এখনো টোটাল ইনকাম শিখিনি, আমি শুধু বের করবো ইনকাম ফ্রম স্যালারি কতটা। ঠিক আছে, কি কি পায়? বেসিক স্যালারি পায়, ডিএ পায়,
ডেপুটেশন অ্যালাউন্স পায়, লাঞ্চ অ্যালাউন্স পায়, কম্পিউটার অ্যালাউন্স পায়। হি অ্যান্ড হিজ এমপ্লয়ার বোথ দুজনেই কন্ট্রিবিউশন করেছে 15% অফ বেসিক অ্যান্ড ডিএ টু আরপিএফ, তাহলে 15% আরপিএফ এ জমা করেছে। ইন্টারেস্ট পায় 12% রেটে 6,000 টাকা। হি ইজ প্রোভাইডেড উইথ রেন্ট ফ্রি ফার্নিশ অ্যাকোমোডেশন ইন কলকাতা, ওকে কলকাতায় একটা বাড়ি দেওয়া হয়েছে যার মিউনিসিপাল ভ্যালু দিয়েছে 36,000 টাকা, আর ফার্নিচারও দিয়েছে, ফার্নিচারের দাম হচ্ছে 25,000 টাকা। বাড়ির মধ্যে মানে ফার্নিচার সমেত বাড়ি দিয়েছে। হি ইজ প্রোভাইডেড উইথ আ কার, ওকে গাড়ি দিয়েছে একটা 1.6 লিটার, 1.6 লিটার মানে 1600 সিসি, 1600 সিসির একটা গাড়ি দিয়েছে। সেটা বোথ ফর অফিসিয়াল অ্যান্ড প্রাইভেট পারপাস, দুটো পারপাসেই তোমাকে ব্যবহার করতে পারো, দুটো পারপাসেই। এন্টায়ার এক্সপেন্সেস, পুরো খরচাটাই মালিক বহন করে, তার মানে গাড়িও কার মালিকের, খরচাও করছে কে মালিক, গাড়ি ইউজ করছে কে কর্মচারী। ওকে। হি হ্যাজ রিসিভড লিভ ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট আ ট্রিপ টু আন্দামান, আন্দামানে ঘুরতে গেছে 40,000 টাকা ফর হোল ফ্যামিলি। 40,000 টাকা লিভ ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট মানে ঘুরতে যায়, কোম্পানি থেকে পয়সা দিয়েছে ওকে, আন্দামানে ঘুরতে যাওয়ার জন্য পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে চলে গেছে। ঠিক আছে, এইগুলো পড়ার দরকার নেই। যে অ্যাডজাস্টমেন্ট আপাতত তোমাদের কোনো কাজের নয়। কে অ্যাডজাস্টমেন্ট পড়ো। হি হ্যাজ টেকেন অ্যান ইন্টারেস্ট ফ্রি লোন, ঠিক আছে, ইন্টারেস্ট ফ্রি লোন কত টাকা পেয়েছে মালিকের কাছ থেকে? 20,000 টাকা ফ্রম হিজ এমপ্লয়ার, মালিকের কাছ থেকে, ফর পারচেজ আ কালার টিভি, ও কালার টিভি কিনবে বলে মালিকের কাছ থেকে 20,000 টাকা ইন্টারেস্ট ফ্রি লোন পেয়েছে, মানে মালিক ওর কাছ থেকে কোনো ইন্টারেস্ট নেয় না। কিন্তু মার্কেট ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট যাচ্ছে? 10,000, 18%। আবার 10,000 টাকা ও কোনো অ্যাপ্রুভড ইনস্টিটিউশনকেও ডোনেট করেছে। তো অনেক নতুন নতুন জিনিস আছে এখানে। ঠিক আছে, চলো করা যাক অঙ্কটা। চলো যতদূর পারবে করো। Income from salary, of Mr. Ghosh Roy, for the assessment year 2020-21। দুটো রুপিসের কালাম করে দাও। চলো সবার প্রথম কি দিয়েছে বলো। সবার প্রথম দিয়েছে বেসিক স্যালারি, তাই তো? কত টাকা বেসিক স্যালারি? 10,000 টাকা করে প্রত্যেক মাসে, একদম আউটার কলামে 1,20,000। তারপর ডিএ 41% অফ বেসিক স্যালারি, কত হচ্ছে বলো? 1,20,000 41%, কত বলো? 49200। তারপর ডেপুটেশন অ্যালাউন্স, ফুললি ট্যাক্সেবল, ডেপুটেশন অ্যালাউন্স কত টাকা? 300 টাকা করে প্রত্যেক মাসে, মানে 3600 টাকা। 300 × 12। তারপর লাঞ্চ অ্যালাউন্স, এও ফুললি ট্যাক্সেবল, লাঞ্চ অ্যালাউন্স কত টাকা? 500 টাকা করে প্রত্যেক মাসে, 500 × 12, 6,000 টাকা। নেক্সট কম্পিউটার অ্যালাউন্স, কম্পিউটার অ্যালাউন্স কত বলেছে? 200 টাকা করে প্রত্যেক মাসে,
200 ইন্টু 12, 2400 টাকা। ক্লিয়ার? তারপর কি দিয়েছে? এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ, তাই তো? এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ। তো এখানে দেখো কত পার্সেন্ট জমা করেছে? 15%। কিন্তু 15% অন হোয়াট? বেসিক অ্যান্ড ডিএ। আর আমি ছাড়ও নেবো 15%, 12% অফ বেসিক আর ডিএ। তাহলে আমি ডিরেক্টলি 3% অফ বেসিক আর ডিএ ট্যাক্সেবল করে দিতে পারি। 15% পাবে, 12% ছাড়, তাহলে ট্যাক্সেবল কত পার্সেন্ট হবে? 3%। তাহলে বেসিক আর ডিএ 3%। 1,20,000 প্লাস 49,200 ইন্টু 3%। এক লাখ 20,000 49,200 ইন্টু 3%, 5076। ওকে, চলো। তারপর কি হয়েছে? ইন্টারেস্ট পায়, তাই তো? ইন্টারেস্ট ক্রেডিটেড টু 12% পার অ্যানাম ওয়াজ 6,000। তাহলে ইন্টারেস্ট ইএডি ট্যাক্সেবল হবে। তো নিচে লেখো ইন্টারেস্ট অন আরপিএফ। নিয়ম কি? ইন্টারেস্টের 9.5%-এর উপরে ট্যাক্সেবল হয়। কত পার্সেন্ট রেটে পেয়েছে? 12%। তাহলে 6,000 ডিভাইডেড বাই 12, আর 9.5-এর উপরে কত আছে? 2.5। তাহলে কত হচ্ছে? 6,000 ইন্টু 2.5 ডিভাইডেড বাই 12, 1250 টাকা। ইন্টারেস্ট অন আরপিএফ। ওকে, তাহলে দেখো এ অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল, বি হয়ে গেছে, সি, ডি, ই, এফ হয়ে গেছে। এবার মেনলি যেগুলো আছে পারকুইজিট আছে। ওকে, হেডিং করো পারকুইজিট। আন্ডার সেকশন 17(2). হাউস রেন্ট অ্যালোয়েন্স যদি হয় সেটা অ্যালোয়েন্সের মধ্যে পড়ে, কিন্তু ওকে তো হাউস রেন্ট অ্যালোয়েন্স দেয়নি, ওকে তো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দিয়েছে। মানে বাড়ি ভাড়ার জন্য পয়সা তো দেয়নি, ওকে ডিরেক্ট কি দিয়ে দিয়েছে? বাড়ি দিয়ে দিয়েছে, পয়সা দেয়নি। ওকে, চলো কি দিয়েছে পড়ো। কি দিয়েছে? হি ইজ প্রোভাইডেড উইথ আ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন ইন কলকাতা হ্যাভিং মিউনিসিপাল ভ্যালু 36,000। তো এই যে মিউনিসিপাল ভ্যালু যেটা দিয়েছে, এই মিউনিসিপাল ভ্যালুর কি কোনো কাজ আছে? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের সময় মিউনিসিপাল ভ্যালুর কোনো কাজ নেই। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের সময় আমাকে কি দেখতে হয়? প্রথমে দেখতে হয় ও গভর্নমেন্ট এমপ্লয়ি না নন গভর্নমেন্ট এমপ্লয়ি। যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে লাইসেন্স ফি ট্যাক্সেবল হবে। এ তো গভর্নমেন্ট এমপ্লয়ি নয়, এ নন গভর্নমেন্ট এমপ্লয়ি। নন গভর্নমেন্ট যদি এমপ্লয়ি হয় তখন তাহলে আমাকে কি দেখতে হয়? বাড়িটা মালিকের নিজস্ব না মালিকের ভাড়া নেওয়া। তো এখানে থেকে কি বোঝা যাচ্ছে? বাড়িটা মালিকের নিজস্ব না ভাড়া নেওয়া? নিজস্ব। কি করে বুঝলাম? যদি ভাড়া নেওয়া থাকতো তাহলে রেন্ট বলে দিত, তাহলে বাড়িটা নিজস্ব। বাড়িটা নিজস্ব হলে আমরা কি দেখতাম? পপুলেশন দেখতাম। আর বাড়িটা কোথায় অবস্থিত? কলকাতায়। তাহলে 15% অফ স্যালারি ট্যাক্সেবল হবে। তাহলে সিম্পল, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের জন্য ট্যাক্সেবল কত হবে? 15% অফ স্যালারি। চলো লেখো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। ওকে, তাহলে এখানে স্যালারি মানে কি? দেখো শিখিয়ে দিচ্ছি। স্যালারি মানে পারকুইজিট যেখান থেকে শুরু করবে তার আগে সবকিছু নেবে, শুধু আরপিএফ এর দুটো ফিগার নেবে না। হ্যাঁ, বেসিক দিয়ে অ্যালোয়েন্স, যদি বোনাস কমিশন ফিস থাকে ওইগুলো নিয়ে নেবে। নর্মালি সবই নেবে, শুধু নেবে না আরপিএফ আর আরপিএফ এর ইন্টারেস্ট। চলো যোগ করো, কত হচ্ছে দেখো। কত আসছে? 1,20,000 49,200 3600 6,000 2400 5076 1250। সরি, 1,81,200। হ্যাঁ, তাহলে
1,81,200 ওপরে কত পার্সেন্ট? 15%। 27,180, 27,180। হ্যাঁ 27,180। ওকে, ক্লিয়ার তো? আচ্ছা, এই যে ফার্নিচার সমেত দিয়েছিল না, ফার্নিচার ছাড়া? ফার্নিচার সমেত, ফার্নিচারের ক্ষেত্রে কি নিয়ম ছিল? যদি নিজস্ব হয় তাহলে 10%, আর যদি ভাড়া নেওয়া হয় তাহলে মালিক যত টাকা ভাড়া পে করবে তত টাকা। এখানে ফার্নিচারটা নিজস্ব না ভাড়া নেওয়া? নিজস্ব। তো দেখো ভ্যালু অফ ফার্নিচার, কত টাকা ফার্নিচারের দাম? 25,000। তাহলে 25,000-এর উপরে 10%, 2,500 টাকা। ক্লিয়ার আছে এই অবধি? ঠিক আছে, তারপর কি দিয়েছে দেখো, তারপর বলেছে he is provided with a car, একটা কার দিয়েছে, ওকে গাড়ি দিয়েছে 1600 সিসি, both for official and private purpose, entire expenses borne by employer। পুরো খরচাটা কে বেয়ার করে? মালিক বেয়ার করে। ঠিক আছে, চলো তোমাদের যে নোটসটা যেটা পিডিএফ এ পাঠিয়েছি ওটা খোলো একবার। ওকে, আরেকবার বলছি, ভ্যালুয়েশন অফ মোটর কার প্রোভাইডেড বাই এমপ্লয়ার, কার ওন্ড এন্ড মেইনটেইনড বাই এমপ্লয়ার, মানে গাড়িটা মালিকের, গাড়ি মেইনটেইন করছে কে? মালিক। যদি গাড়িটা অফিসিয়াল পারপাস ইউজ হয় তাহলে কোনো ট্যাক্স আসবে না, ট্যাক্সেবল নয়। যদি পার্সোনাল পারপাস ইউজ হয়, গাড়িটা শুধু পার্সোনাল পারপাস ইউজ হচ্ছে, মানে পার্সোনালি ওকে দিয়েছে, ও ঘুরতে যায় ফ্যামিলি নিয়ে, সেক্ষেত্রে গাড়ির যা মেইনটেনেন্স কস্ট মালিক যেটা করবে, আর গাড়ির 10% ডেপ্রিসিয়েশন, দুটোর ঘাটে ট্যাক্সেবল হয়ে যাবে। মনে করো সাপোজ ওকে একটা বিএমডব্লিউ দিয়েছে, ঠিক আছে, বিএমডব্লিউর দাম 1 কোটি টাকা, আর বিএমডব্লিউটা চালানোর জন্য বছরে 10 লাখ টাকা খরচা হয়, তাহলে 10 লাখ টাকা মেইনটেনেন্স কস্ট প্লাস 1 কোটি 10% 10 লাখ, তাহলে 10 লাখ 10 লাখ 20 লাখ ওর ঘাটে ট্যাক্সেবল হয়ে যাবে। কিন্তু কন্ডিশন এখানে হতে হবে কি, গাড়িটাও মালিকের হতে হবে, গাড়ির মেইনটেনেন্স কস্ট কি করবে? মালিক করবে, আর গাড়িটা পার্সোনাল পারপাসে যদি ইউজ করে। তাহলে যদি অফিসিয়াল পারপাস ইউজ করে তাহলে কোনো সমস্যাই হয় না, কারণ অফিসিয়াল পারপাস ইউজ করলে কোনো ট্যাক্সেবল চক্কর আসেই না, কারণ তুমি অফিসিয়াল পারপাসে ইউজ করছো। যদি তোমাকে পার্সোনাল পারপাসে ইউজ করতে দেয় তাহলে গাড়ির মেইনটেনেন্স কস্ট আর ডেপ্রিসিয়েশন তোমার ঘাড়ে আসবে, কারণ মালিকের তরফ থেকে তো দুটো খরচাই হচ্ছে। মালিক তোমাকে গাড়ি দিল, বললো তুমি ইউজ করো, খরচা আমার, তাহলে গাড়িটা মেইনটেইন করার জন্য মালিক যে খরচাটা করবে সেটাও তোমার ঘাড়ে আসবে, প্লাস গাড়িটা তুমি যে ইউজ করবে তার একটা ডেপ্রিসিয়েশন হওয়া উচিত, তো স্ট্যান্ডার্ড ডেপ্রিসিয়েশন রেট 10% তোমার ঘাড়ে আসবে। ঠিক আছে, এটা গেল যদি গাড়িটা ও পার্সোনাল পারপাসে ইউজ করে। আর সব থেকে ভালো যেটা, গাড়িটা যদি বোথ পারপাসে ইউজ করে, ইউজড ফর বোথ পারপাস। ওকে, মানে অফিসিয়াল পারপাসে ইউজ করছে, পার্সোনাল পারপাসে ইউজ করছে, তখন দেখতে হবে গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটি কত। যদি ছোট গাড়ি হয় 1600 সিসির বা তার কম, তাহলে তোমার 1800 টাকা প্রত্যেক মাসে ট্যাক্সেবল হবে। আর যদি 1600 সিসি বা তার বেশি হয় তাহলে 2400 টাকা প্রত্যেক মাসে ট্যাক্সেবল হবে, প্রত্যেক মাসে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই অবধি কি কি শিখলে একবার রিপিট করো। যদি গাড়ি মালিকের হয়, খরচা মানে পুরোটাই মালিক করছে, তোমার কোনো ব্যাপার না, মালিকও খরচা করছে মালিক, গাড়িও মালিক। তুমি যদি অফিসিয়াল পারপাসে ইউজ করো, শুধু অফিসের কাজেই বেরো, অফিসের কাজে ইউজ করছো, তাহলে তোমার কোনো পার্টনারশিপ ভ্যালু আসবে না, পুরোপুরি ফ্রি। যদি তুমি পার্সোনাল পারপাসে ইউজ করো তাহলে মালিক যা যা খরচা করবে সেটাই তোমার ঘাড়ে ট্যাক্সেবল হবে। তাহলে মালিক কি কি খরচা করবে? মেইনটেনেন্স কস্ট যেটা মালিক করবে সেটা তোমার ঘাড়ে চলে আসবে, আর গাড়ি যেহেতু ইউজ হচ্ছে 10% ডেপ্রিসিয়েশন তোমার ঘাড়ে আসবে। আর যদি পুরোপুরি পার্সোনালও নয়, পুরোপুরি অফিসিয়াল নয়, বোথ পারপাসে তুমি ইউজ করছো, সেক্ষেত্রে যদি ছোট গাড়ি হয় 1600 সিসি বা তার কম,
তাহলে 1800 টাকা প্রত্যেক মাসে ট্যাক্সেবল হবে। আর যদি বড় গাড়ি হয় 1600 সিসি বেশি, সেখানে 2400 টাকা ট্যাক্সেবল হবে। এটা গেল পার মান্থ। এটা গেল প্রথম সিচুয়েশন। প্রথম সিচুয়েশন কি ছিল? গাড়িটাও মালিকের, খরচাও করছে মালিক, মনে রাখবে। সেকেন্ড সিচুয়েশন কি বলেছে পড়ো? কার ওন্ড বাই এমপ্লয়ার, মানে গাড়িটা কার? এমপ্লয়ার মানে মালিক। কার ওন্ড বাই এমপ্লয়ার আর মেইনটেইনড, এটা একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এটা বাই হবে, মেইনটেইনড বাই এমপ্লয়ি। তার মানে গাড়ি তোমাকে দিয়ে দিয়েছে, খরচা কে করবে? তুমি করবে। আগেরটা কি ছিল? গাড়িও মালিকের, খরচাও মালিকের। এক্ষেত্রে কি বলছে? গাড়িটা মালিকের কিন্তু খরচা তোমার। গাড়ি তোমাকে দিয়ে দিয়েছে, তেল খরচা তোমার, যা কিছু পার্কিং টার্কিং মেনটেন যা কিছু করতে হবে সবই তোমার। সেক্ষেত্রে যদি অফিসিয়াল পারপাস ইউজ করো কোনো পারকুইজিট আসবে না। যদি পার্সোনাল পারপাস ইউজ করো তাহলে মালিকের যেটা খরচা সেটাই তোমার কাছে ট্যাক্সেবল হবে। তাহলে গাড়িটা যদি মালিকের হয় তাহলে মালিকের খরচা কি হলো? শুধু ডেপ্রিসিয়েশন, আর মেইনটেনেন্স কস্ট তুমি করছো, কাজে এখানে মেইনটেনেন্স কস্ট আসবে না। আগেরটা মেইনটেনেন্স কস্ট কে করছিল? মালিক করছিল। গাড়িটাও ছিল কার? মালিকের, যার জন্য মেইনটেনেন্স কস্টও তোমার গাড়ি ট্যাক্সেবল হচ্ছিল আর ডেপ্রিসিয়েশনও তোমার গাড়ি ট্যাক্সেবল হচ্ছিল। কিন্তু এখানে গাড়ির মালিক কে? তোমার মালিক। আর মেইনটেনেন্স কস্ট কে বেয়ার করছে? তুমি। তো শুধুমাত্র ডেপ্রিসিয়েশন পোরশনটাই তোমার ঘাড়ে ট্যাক্সেবল হবে। বোঝা গেল? কিন্তু যদি বোথ পারপাসে ইউজ করা হয়, সিম্পল জিনিস, 600 টাকা প্রত্যেক মাসে যদি 1600 সিসি বা তার কম গাড়ি হয়, আর যদি বড় গাড়ি হয় তাহলে 2400 টাকা। সেটা একটু ভুল আছে, এটা 600-900 হবে। 600 টাকা 900 টাকা, ঠিক আছে? 600 টাকা 900 টাকা হবে। ওকে, ক্লিয়ার? ওটা ঠিক করে আমি ঠিক করে পাঠিয়ে দেবো তোমাকে। ওকে, তাহলে যদি কি শিখলে এখানে? গাড়ি যদি মালিকের হয় আর মেইনটেনেন্স কস্ট যদি কর্মচারী করে থাকে, অফিসিয়াল পারপাস ইউজ করলে কোনো পারকুইজিট লাগবে না। যদি তোমার পার্সোনাল পারপাস ইউজ করো তাহলে শুধু 10% ডেপ্রিসিয়েশন, আর যদি বোথ পারপাস ইউজ করো তাহলে 600 টাকা 900 টাকা প্রত্যেক মাসে। নেক্সট লাস্ট সিচুয়েশনে কি বলছে? গাড়িটা তোমার, মেইনটেনেন্স কস্ট মালিকের, ঠিক আছে? কি বলছে? কার ওন্ড বাই এমপ্লয়ি, মেইনটেইনড বাই এমপ্লয়ার। তো সেখানে যদি অফিসিয়াল পারপাস ইউজ হয় তাহলে কোনো পারকুইজিট নেই। যদি পার্সোনাল পারপাস ইউজ হয় তাহলে মালিক যে খরচাটা করছে তাহলে মালিক শুধু মেইনটেনেন্স কস্টটাই করবে, শুধু মেইনটেনেন্স কস্টটাই তোমার ঘাড়ে চাপবে। আর যদি বোথ পারপাসে ইউজ করো তাহলে হবে 1600 সিসির গাড়ি অবধি টোটাল তুমি যা খরচা করবে সেখান থেকে 1800 টাকা মাইনাস, আর 1600 সিসির উপরে হলে যা খরচা হবে সেখান থেকে 2400 টাকা মাইনাস। তো এর মধ্যে বেশিরভাগ পোর্শনটা আসে প্রথম সিচুয়েশনের 3 নম্বর কন্ডিশনটা। গাড়িটাও মালিকের, খরচাও করছে মালিক, তুমি বোথ পারপাসে ইউজ করছো। তাহলে এইখানে এবার আমরা অঙ্কের সাথে কোরিলেট করি এটাকে। চলো, আমাদের অঙ্কে কি দিয়েছিল? 1.6 লিটার মানে ছোট গাড়ি, আপ টু 1.6 লিটার ছোট গাড়ি হিসেবে ট্রিট করা হয়। কি পারপাসে ব্যবহার করছে? অফিসিয়াল এন্ড প্রাইভেট পারপাস। এন্টায়ার এক্সপেন্সেস কে খরচা করছে? মালিকের। তাহলে মালিকের গাড়ি, খরচা ওকে করছে মালিক। কি পারপাসে ব্যবহার হচ্ছে? বোথ পারপাস। তাহলে 1800 টাকা করে ট্যাক্সেবল হবে যদি ছোট গাড়ি। বড় গাড়ি হলে 2400 টাকা। এই প্রসঙ্গে আরেকটা জিনিস জেনে রাখো, এখানে কোনো ড্রাইভার দেয়নি। যদি তোমাকে কোনো ড্রাইভার প্রোভাইড করে দেয় তাহলে 900 টাকা প্রত্যেক মাসে আরো চার্জ হয়ে যাবে। মানে 1800 প্লাস 900 ইন্টু 12। যেখানে ড্রাইভার প্রোভাইড করবে সেখানে 900 টাকা আরো প্লাস করে দেবে। ঠিক আছে, চলো অঙ্কে চলে এসো। ভ্যালুয়েশন অফ মোটর কার। মোটর কার ফ্যাসিলিটি কত টাকা করে ট্যাক্সেবল হবে? 1800। 1800 ইন্টু 12 কত হচ্ছে? 21600। ওকে, হ্যাঁ বোঝা গেল।
ক্লিয়ার? চলো নেক্সট কি দিয়েছে? আন্দামান ঘুরতে গেছে। এটা মনে রাখবে, কোনো লিভ ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট যদি হয়, ঠিক আছে, লিভ ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দেখো এখানে তোমার নোটটা বের করো একটুখানি। কি দিয়েছে? লিভ ট্রাভেল কনসেশন। লিভ ট্রাভেল কনসেশন মানে তুমি তোমার ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছ, খরচা দিচ্ছে তোমার মালিক। ইফ এমপ্লয়ি গোস অন লিভ ট্রাভেল on leave with his family, travel cost is reimbursed by company, then such reimbursement is fully exempted. শুধু ট্রাভেল কস্ট তোমাকে দিচ্ছে, তাহলে যত টাকা তোমার মালিক তোমাকে দেবে সেটা পুরোপুরি এক্সেম্পটেড হবে। তো কিছু ছোট ছোট নোট আছে, নোটগুলো দেখে নাও। তোমার প্রথম নোট বলেছে জার্নি মে বি পারফর্ম ডিউরিং দ্য সার্ভিস অর আফটার সার্ভিস। তোমার চাকরি করাকালীনও করতে পারো, চাকরি করার পরেও করতে পারো। এমপ্লয়ার মে বি প্রেজেন্ট অর ফরমার, বর্তমান এমপ্লয়ারের কাছ থেকে পেলেও হবে, ফরমার এমপ্লয়ারের কাছ দিয়েও পেলে হবে। জার্নি মাস্ট বি পারফর্ম উইথ এনি প্লেস উইদিন ইন্ডিয়া, ভারতবর্ষের মধ্যে করতে হবে, ভারতের বাইরে গেলে হবে না। এমপ্লয়ি মে অর মে নট বি ইন্ডিয়ান সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন হলেও হবে, ইন্ডিয়ান সিটিজেন না হলেও পাবে। কিন্তু খেয়াল রাখবে ট্রাভেল কস্ট ছাড় পাবে, কিন্তু হোটেল ভাড়া ছাড় পাবে না। স্টে কস্ট ইজ নট এক্সেম্পটেড। তাহলে যদি কোনো হোটেল মোটেল দিয়ে দেয় তোমাকে, সেটা তোমার গাড়ি ট্যাক্সেবল হবে, কিন্তু যদি ট্রাভেল কস্ট যেটা তোমাকে দেবে সেটা পুরোপুরি তোমার ছাড়। এর আরো অনেক বড় প্রভিশন আছে, ঠিক আছে, যদি দেখতে চাও কোনোদিন প্রভিশন দেখে নিও, লিভ ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের প্রভিশন, বাট তোমাদের সিলেবাসে এত জানার দরকার নেই। আপাতত এইটুকুনি জেনে রাখো যে যদি তোমার মালিক তোমাকে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার জন্য তোমার গাড়ি ভাড়া দিয়ে দেয়, তাহলে যত টাকা গাড়ি ভাড়া দেবে সেটা তোমার গাড়ি ট্যাক্সেবল হবে না। ঠিক আছে, চলো অঙ্কে চলে এসো। লেখো লিভ ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট। তাহলে এক্সেম্পটেড তো, ও শুধু গাড়ি ভাড়া দিয়েছে তো নীল, ব্যাকেটে লিখে রাখো এক্সেম্পটেড। ওকে, চলো নেক্সট। আর এই যে অ্যাডজাস্টমেন্টে তোমার কোনো কাজের নয় আপাতত, এটা অন্য চ্যাপ্টার থেকে লিংক করা আছে। কে অ্যাডজাস্টমেন্ট করো? মালিকের কাছ থেকে এটা কি নিয়েছে? লোন নিয়েছে। কত টাকা লোন নিয়েছে? 20,000 টাকা। ওকে, যার মার্কেট রেট অফ ইন্টারেস্ট 10%। এবার তুমি বলো, মালিকের কাছ থেকে লোন নিলে কর্মচারী কি কোনো বেনিফিট হয়? মালিকের কাছ থেকে লোন নিলে কর্মচারী কি কোনো বেনিফিট হয়? বেনিফিট অবশ্যই হয়। তো মালিকের কাছ থেকে তুমি যদি লোন নাও, নিশ্চয়ই মার্কেট রেটে তোমাকে ইন্টারেস্টে দেবে না লোন, আইদার সে বিনা ইন্টারেস্টে দেবে, অথবা মার্কেটে যা রেট চলছে তার থেকে কম ইন্টারেস্টে দেবে। তো ইন্টারেস্টের বেনিফিট তোমার হচ্ছে, যার জন্য এখানে ট্যাক্সেবল হচ্ছে। কিন্তু এর কিছু ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াগুলো মনে রাখতে হবে। লোন যদি 20,000 টাকা অবধি হয়, সে যে পারপাসে তুমি লোন নাও তোমার কোনো পারপাসের মধ্যে আসবেই না, ফ্রি। আপ টু 20,000। যদি 20,000 1 টাকা হয়ে যায়, তাহলে পুরো 20,000 1 টাকার উপরেই যা ইন্টারেস্ট হবে সেটা ট্যাক্সেবল। আপ টু 20,000 অবধি ফ্রি। নেক্সট, মেডিকেল পারপাসে যদি কোনো লোন নাও, সে 1,00,000 টাকা নাও, 20 টাকা নাও, যা ইচ্ছা নাও, কোনো পারকুইজিট হবে না। এই দুটো কন্ডিশন বাদ দিয়ে যদি অন্য কোনো কন্ডিশনে তুমি লোন নাও, তাহলে ডিফারেন্স রেটে ট্যাক্সেবল হবে। ডিফারেন্স রেট মানে মালিক তোমাকে যে রেটে দিচ্ছে আর এসবিআই এর রেট যা চলছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল ইয়ারের ফার্স্ট দিনে রেট তো চেঞ্জ হয়, কিন্তু কোন রেটটা তুমি নেবে? তোমাদের প্রিভিয়াস ইয়ারের ফার্স্ট ডেটে এসবিআই তে যে রেটটা চলছে সেই রেটের ডিফারেন্স যেটা হবে সেটা ট্যাক্সেবল হবে তোমার কাছে। আর যদি বিনা ইন্টারেস্টে লোন দেয় তোমাকে, তাহলে এসবিআই যে রেটটা ইন্টারেস্ট নিচ্ছে সেটা তোমার ঘাড়ে ট্যাক্সেবল হবে। তাহলে ক্রাইটেরিয়া কি কি বললাম? প্রথম ক্রাইটেরিয়া হলো যদি 20,000 টাকা অবধি লোন নেয়, তাহলে কোনো ট্যাক্সেবিলিটি চক্করে পড়বে না। মেডিকেল পারপাসে যদি লোন নাও, যা ইচ্ছা 1 কোটি 2 কোটি 5 কোটি যা ইচ্ছা নাও, ট্যাক্সেবল চত্বরে পড়বে না। এবার হলো এই দুটো কেস বাদ দিয়ে আদার কেস। তাহলে মালিক যদি তোমাকে লোন দেয়, সে দুটো কন্ডিশনে দিতে পারে, আইদার ইন্টারেস্ট ফ্রি অথবা উইথ ইন্টারেস্ট। যদি ইন্টারেস্ট ফ্রি দেয়, তাহলে ইন্টারেস্ট রেট তুমি কোথেকে পাবে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বছরের প্রথম দিনে যা ইন্টারেস্ট রেট চলছে সেই রেটে ট্যাক্সেবল হবে, ইন্টারেস্ট পোর্শনটুকু। আর যদি রেট তোমাকে মালিক দিয়ে দেয়, তাহলে ডিফারেন্স রেট। সাপোজ মনে করো মালিক রেট দিল 5%,
এসবিআই তে চলছে মনে করো 9%, তাহলে ডিফারেন্স কত পার্সেন্ট হবে? বেনিফিট হলো 4%, তোমার লোনের উপর 4% রেটে ট্যাক্সেবল হবে। ক্লিয়ার? এটা নোটে লেখা আছে, ওরা দেখে নেবে। ক্লিয়ার? চলো তাহলে এখানে বলো কি হয়েছে অঙ্কটার মধ্যে। ও কত টাকা লোন নিয়েছে? 20,000 টাকা লোন নিয়েছে, তো প্রথমেই এক্সাম্পটেড হয়ে গেল। যদি এই 20,000 জায়গা 30,000 হতো তখন কিন্তু ইন্টারেস্টের চক্কর চলে আসতো, কারণ কি পারপাসে লোন নিয়েছে? ও কালার টিভি কেনার জন্য। আর এই মার্কেট রেট অফ ইন্টারেস্টের কোনো ভ্যালু নেই, এখানে একটাই ভ্যালু আছে, এসবিআই ইন্টারেস্ট রেট। ওকে, তাহলে এটা ট্যাক্স ফ্রি হয়ে যাবে। কেন ট্যাক্স ফ্রি হয়ে যাবে? 20,000 অবধি নিয়েছে। ক্লিয়ার? চলো অঙ্কে চলে এসো, লেখো ইন্টারেস্ট ফ্রি লোন। ইন্টারেস্ট ফ্রি লোন ব্র্যাকেটে লেখো আপ টু 20,000 এক্সাম্পটেড নীল। ওকে, লাস্টে কি দিয়েছে? ও একটা 10,000 টাকা একটা ডোনেশন করেছে, তো এটা ইনকাম নয়, ও ডোনেশন করেছে না, ওর খরচা। তাহলে এখানে এই অবধি। চলো যোগ করো। দু লক্ষ কত বলো? 2,38,806। ঠিক আছে, 2,38,806। ঠিক আছে, এটা কি বলবো? গ্রস স্যালারি, তাই তো? এখান থেকে লেস কোন কোন সেকশনে ডিডাকশন হবে মনে রাখবে। ডিডাকশনের সেকশন আছে 16তে 3টে আপাতত, 16 1, 16 2, 16 3 আর 16 1A, 4টে হলো তো। তার মধ্যে 16 1 যেটা সেটা অ্যাবলিশড হয়ে গেছে, 16 1 আজকে নেই। 16 2 এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের জন্য ডিডাকশন দেওয়া হয়, সেটা শুধুমাত্র যারা গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তারাই পাবে, প্রাইভেট এমপ্লয়িরা পাবে না। কিন্তু প্রাইভেট এমপ্লয়ি, তো এখানে 16 2 দেওয়ার দরকার নেই। আর তোমাদের পরীক্ষায় যে অঙ্ক দেবে প্রাইভেট এমপ্লয়ি দেবে, তো 16 2 মাথায় রাখার দরকার নেই। তোমাকে তাহলে হইলো কি 16 3। 16 3 কিসের উপর হয়? প্রফেশনাল ট্যাক্স। সে মালিক পে করলেও ছাড় হবে, কর্মচারী পে করলেও ছাড় হবে। দুজনেই যদি পে করে দুজনেরটাই ছাড় হবে। তাহলে 100 টাকা মালিক দিল, 100 টাকা কর্মচারী দিল, তাহলে প্রত্যেক মাসে 200 টাকা করে ছাড় হয়ে যাবে। 200 টাকা যদি মালিক দিয়ে দেয় 200 টাকাই ছাড় হবে। ক্লিয়ার? আর নতুন একটা ঢুকেছে 16 1A, যেটা গত বছর অব্দি 40,000 ছিল, এখন রেট চলছে 50,000। তো এই 50,000 টাকা সবাই পাবে, সবাই। ঠিক আছে, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কটা ডিডাকশন হবে? একটা। প্রফেশনাল ট্যাক্স তো নেই, তাহলে শুধু 16 1A কত টাকা ছাড় হবে? 50,000 টাকা। লেস ডিডাকশন আন্ডার সেকশন 16 1A, 50,000 টাকা ছাড় হয়ে যাবে। চলো কত টাকা আসছে মাইনাস করো। 2,38,806 মাইনাস 50,000, 1,88,806। ঠিক আছে, ইনকাম ফ্রম স্যালারিস। ঠিক আছে, একবার দেখে নাও ফার্স্ট টু লাস্ট কোনো ডাউট আছে কিনা, তারপর প্রভিশন গুলো রিক্যাপ করে দেবো। তাহলে আজকে ঠিকই শিখলাম। বলো, প্রথম শিখেছিলাম কি? এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ, যেখানে 12% অফ স্যালারি এক্সেম্পটেড থাকে। স্যালারি মানে কি? এখানে বেসিক প্লাস ডিএ প্লাস পার্সেন্টেজ কমিশন। ইন্টারেস্ট অন আরপিএফ এর ক্ষেত্রে 9.5% এর উপরে গেলে ট্যাক্সেবল, আপ টু 9.5% ফ্রি থাকে। ঠিক আছে, তোমাকে যদি কোনো গাড়ি প্রোভাইড করে দেওয়া হয়, সেটার খরচা যদি মালিক বেয়ার করে আর গাড়িটাও যদি মালিক হয়, তাহলে 3টে পারপাসে ইউজ হতে পারে। আইদার হলো সেটা পুরোপুরি অফিসিয়াল পারপাস, তাহলে পুরোপুরি ফ্রি থাকবে। যদি পার্সোনাল পারপাসে ইউজ করে, তাহলে মালিক যে খরচাগুলো বেয়ার করবে সেটা তোমার ঘাড়ে ট্যাক্সেবল হবে। গাড়ি মালিকের আমার ডেপ্রিসিয়েশন মালিক করবে,
আর মেইনটেনেন্স কস্ট মালিক করছে, মানে মেইনটেনেন্স কস্ট তোমার গাড়ি এসে পড়বে। তাহলে দুটো খরচা তোমার গাড়ি এসে পড়বে, গাড়ির মেইনটেনেন্স কস্ট আর ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন রেট কত? 10%। ক্লিয়ার? নেক্সট, যদি কোনো ইন্টারেস্ট ফ্রি লোন বা লোন এট কনসেশনাল রেটে দেয় আপ টু 20,000 অবধি পুরো ফ্রি। মেডিকেল পারপাসে যদি কোনো লোন নাও, যত ইচ্ছা নাও, কোনো ট্যাক্সের মধ্যে পড়বে না। আদার কন্ডিশন হলে দুটো কন্ডিশন হতে পারে। আদার সিচুয়েশন হলে, এক নাম্বার ইন্টারেস্ট ফ্রি লোন। যদি ইন্টারেস্ট ফ্রি লোন থাকে তাহলে ইন্টারেস্ট রেট তো দেওয়া থাকবে না, তখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল ইয়ারের ফার্স্ট ডেটে যে ইন্টারেস্ট রেট চলছে সেই রেটে তোমার ঘাটে ট্যাক্সেবল হবে। আর যদি কোনো রেট মালিক তোমাকে চার্জ করে থাকে তাহলে তুমি যদি সেই রেটের দ্বারা বেনিফিটেড হও তবেই তোমার ঘাটে ট্যাক্সেবল হবে। মানে হয়তো এসবিআই রেট চলছিল 10%, মালিক তোমাকে দিল 7%, তাহলে 3% তুমি বেনিফিটেড, তবে তোমার এখানে 3% ট্যাক্সেবল হবে। কিন্তু যদি উল্টো হয়, এসবিআই রেট চলছিল 7%, মালিক তোমার কাছে না 10%, তাহলে তোমার তো ইনকাম তো খোঁজ করা হলোই না, উল্টে তোমার কাছে পয়সা এক্সট্রা বেরিয়ে গেল মালিকের কাছে লোন নিয়ে, সেক্ষেত্রে ট্যাক্সেবল হবে না। সেকশন 16তে নর্মালি 4টে সেকশন হয়। 16-র 1 অ্যাবলিশড হয়ে গেছে। 16-র 2 এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স, যেটা শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। 16-র 3 প্রফেশনাল ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্স যদি মালিক পে করে তাহলেও ছাড় হবে, যদি কর্মচারী পে করে তাহলেও ছাড় হবে, দুজনে যদি পে করে দুজনেরটাই ছাড় হবে। আর একটা ফাইনালি আছে 16-র 1A, যেটা ফিক্সড ডিডাকশন পাবে 50,000 টাকা প্রতি বছরে, অথবা 100% অফ স্যালারি, দুটোর মধ্যে যেটা ছোট। অ্যাকচুয়ালি প্রভিশনটা হয় 50,000 আর 100% অফ স্যালারি, দুটোর মধ্যে যেটা ছোট। যার মনে করো সারা বছরে রোজগার 40,000 টাকা, সে তো আর 50,000 টাকা ছাড় পাবে না, সে কত টাকা ছাড় পাবে? 40,000 টাকা ছাড় পাবে। আর যার রোজগার 40,000 এর বেশি, সে 50,000 এর বেশি, সে 50,000 টাকা ছাড় পাবে। ঠিক আছে, চলো তাহলে আজকে এখানে স্টপ করছি। চলো বাই।